ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলেই আপন হয় না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিঃশ্বাস ফুরানোর আগে কোনটা আপনার ভালো হবে তা বুঝতে শিখুন, কারণ পৃথিবীর সহজ সরল মানুষের জন্য অনেক কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করলাম, এবং বরাবরের মতোই সংসারের কাজকর্ম দিয়েই ভিডিওটি শুরু করেছি। আমার যেহেতু কোনো কাজের লোক নাই, নিজের কাজগুলো আমি কিভাবে নিজের হাতেই করি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে মধ্যবিত্ত কিংবা গরিব এই দুই শ্রেণীর মানুষের শখ বা বিলাসিতা পূরণ করা না, প্রয়োজন পূরণ করতে করতেই কিন্তু তাদের জীবনটা শেষ হয়ে যায়। মধ্যবিত্ত সংসারে একজন কাজের লোক রাখা হচ্ছে বিলাসিতা, আর সেই বিলাসিতা করার মতো কিন্তু আমাদের সামর্থ্য নেই। আমরা আমাদের প্রয়োজনগুলো পূরণ করতে করতেই হিমশিম খেতে হয়। বিলাসিতা কিংবা শখ সেগুলো তো দূরের কথা। গরিবরা তাও বলতে পারে নিজের ভালো মন্দের কথা অন্যের কাছে, কিন্তু মধ্যবিত্তরা কখনোই প্রকাশ করতে পারে না তারা আসলে কেমন আছে, তাদের জীবনটা কেমন চলছে। তাদের এই ভালো লাগা মন্দ লাগা চার দেয়ালের মাঝখানেই বন্দি থাকে। সকাল থেকেই এই যে ঘুম থেকে ওঠার পর সংসারের কাজগুলো করছি, একটার পর একটা করেই যাচ্ছি অনবরত। তো এই কাজগুলো যদি কাজের লোক দিয়ে করাই, সে কিন্তু এত গুছিয়ে করতে পারবে না। এমনিতেও অন্যের কোনো কাজ করা আমার একদমই পছন্দ হয় না। আমি আমার কাজগুলো নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজেই করা ভালো। হয়তো বা এখন পারলাম না, একটু পরে করব, সমস্যা কি? তারপরও নিজের কাজটা নিজেই গুছিয়ে করা ভালো। তা আমি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর অনেকগুলো কাজ এ পর্যন্ত করে ফেলেছি। ঘর পরিষ্কার করেছি, ঘর মুছেছি, কিছু কাপড় ভিজিয়ে রেখে এসেছি, তারপর থালাবাটি ধুয়ে এখানে শুকাতে দিয়েছিলাম। তো শুকিয়ে যাওয়ার পর আবার থালাবাটির র্যাকে সব কিছু নিয়ে গুছিয়ে রেখে দিলাম। এখন পুরো রান্নাঘরটা মুছে নিয়েছি। মাঝখানে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে মুরগির হাত পা ছিল ফ্রিজে, সেটা রান্না করব। তো মুরগির হাত পাটা আমি সুন্দর করে একদম পরিষ্কার করেই কিন্তু ফ্রিজে রেখেছিলাম, যাতে রান্না করার সময় আর বাড়তি কষ্টটা করতে না হয়, যখন তখন বের করে রান্না করা যায়। ভালো করে মশলাটা কষিয়ে এখানে মুরগির হাত পা গিলা কলিজা ছিল সব কিছু দিয়ে দিলাম। আর কলিজাটা কিন্তু আমি আলাদা সিদ্ধ করে রেখেছি, মানে ভাপ দিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে যখন এটা কষানো হবে তারপরে কলিজাটা দিয়ে দেব। আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী চাই সংসার থেকে কিছুটা সময়ের জন্য ছুটি নিতে, কিছুটা সময় নিজেদেরকে দিতে, একটু রেস্ট করতে। অনেকে পারি, হয়তো অনেকে পারি না। আসলে আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করতে হয়। আবার আমরা অনেকেই অন্যের উপর নির্ভরশীল হতে পারি না। যতই ক্লান্তি আসুক, কাজ করতে ইচ্ছে না করুক, তারপরেও কিন্তু সংসারের কাজগুলোতে আমাদের ভালো লাগা, ভালো থাকা খুঁজে নেই। ইচ্ছে না করলেও কাজগুলোকে বেছে নেই আমাদের সারা দিনের সঙ্গী হিসেবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে মুরগির হাত পাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। তো মুরগির হাত পা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরে মুরগির হাত পা গিলা কলিজা কেনা হয় না। মনে হয় কি বাজার থেকে যেগুলো আনা হয় তেমন ভালো লাগে না, আর একটা ভয় থাকে যে ব্যবসায়ীরা মরা মুরগি না কোথা থেকে নিয়ে আসে, সেটা ভেবে এখন আর খাওয়া হয় না। তো মোস্তাকিমকে স্কুলে দিয়ে আসার টাইমে দেখি নিচে আমাদের পরিচিত একজন মুরগির হাত পা বিক্রি করছে, বিয়ে বাড়ি থেকে এনে একদম তরতাজা কক মুরগির হাত পা ছিল। তো বাসায় এসে মোস্তাকিমের বাবাকে ফোন দিয়ে বললাম যে বাসার নিচে এরকম তরতাজা হাত পাও বিক্রি করছে গিলা কলিজা। তো মোস্তাকিমের বাবা ওনাকে ফোন দিয়ে বলার পর উনি বাসায় এসে 3 কেজি গিলা কলিজা দিয়ে গিয়েছিল। তো তখনই কিন্তু আমি 3 কেজি গিলা কলিজা সুন্দর করে একদম পরিষ্কার করে বক্সে করে রেখে দিয়েছিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে মাঝখানে আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে দিলাম।
আসলে এখন তো তেমন একটা রোদ ওঠে না, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরপরই। তো কাপড়গুলো সময়ের মধ্যে না দিলে শুকাবে না, আর বারান্দা যেহেতু ছোট। আর রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু সংসারের কাজকর্মগুলো এভাবেই করি। দেখা যায় ওইদিকে রান্নাও হয়, এদিকে কাজগুলো হয়ে যায়। আর যতক্ষণ কাজ করি ততক্ষণই শরীর মন দোনোটাই ভালো থাকে। যখন কাজ শেষ করে অবসর সময় কাটাই তখন মনে হয় কি দুনিয়ার সমস্ত চিন্তা মাথায় এসে ভর করে, আর দুনিয়ার সমস্ত ক্লান্তি নিজের শরীরের উপরে ভর করে। তাই সব সময় চেষ্টা করি নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখতে। তো এইদিকে শুটকি রান্না করছি, মলায় মাছের শুটকি দিয়ে আজকে সবজি দিয়ে রান্না করব। তো শুটকি রান্না করার জন্য পুঁই শাকের ডাঁটা নিয়েছি, বেগুন, কাঁকরোল আর হচ্ছে কাঁঠালের বিচি, আলু। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে আমি কিন্তু সবজিটা দিয়ে দিয়েছি, পুঁই শাকও দিব। যখন সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তখন পুঁই শাক দিব। পুঁই শাকটা যদি এখন দিয়ে দিই তাহলে পুঁই শাকটা লাল হয়ে যাবে আর ঘ্রাণটা কিন্তু সুন্দর থাকবে না। তো সেজন্য আমি খুব সুন্দর করে এটা কষিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দেব। যদিও শুটকির রান্নাটা আমি তেমন একটা পছন্দ করি না, তারপরেও প্রায় সময় রান্না করি মোস্তাকিমের বাবার জন্য, আবার সোহানাও অনেক বেশি পছন্দ করে। তো শুটকি রান্না করলে আমার কাছে শুটকির তরকারিটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে তেমন একটা খেতে পারি না আমি। আমার কাছে শুটকি ভর্তাটাই ভালো লাগে। তবে ইদানিং তেমন একটা ভর্তা করি না, পাটায় ভর্তা করতে না আমার একদমই ভালো লাগছে না। ভর্তা খেতে ইচ্ছে করছে, শুধু বানাতে ভালো লাগছে না। কেউ যদি বানিয়ে আমাকে দিত তাহলে মনে হয় কি আমি অনেকগুলা ভাত খেতাম ভর্তা দিয়ে। কিন্তু নিজের একটা অলসতায় না শরীরেই ভালো লাগে না, বুঝি না কেন জানি ভর্তা করতেই ইচ্ছে করছে না কয়েকদিন ধরে। তো যাই হোক, এখানে কিন্তু শুটকির রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে, মানে পুরো সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। কয়েকটা পুঁইশাকের পাতা দিয়ে দিলাম। আর এদিকে রাতে কিছু পেঁয়াজ আর রসুন নিয়ে এসেছিল, তো র্যাকটা ভালো করে মুছে পরিষ্কার করে এখন পেঁয়াজ রসুনগুলো আমি জায়গা মতো রেখে দিব। সবজি রান্না কিংবা ভুনা, আমি কিন্তু যে কোনো তরকারিতে আমার পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তাই সবসময় পেঁয়াজটা বেশি কেনা হয়। তো আলু কিন্তু এতটা প্রয়োজন হয় না যতটা পেঁয়াজ আমার প্রয়োজন হয়। তো মোস্তাকিমের বাবা তো প্রায় বলে তুমি কি পেঁয়াজ কাঁচা খাও নাকি, এত পেঁয়াজ কেন লাগে, 2 দিন পরে পরেই বলো পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে। তো আমার না সব তরকারিতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে, একটু আঠালো টাইপের হয় তরকারিটা আর খেতেও ভালো লাগে। আর যেহেতু আমরা সবজিটা কম খাই, ভুনাটা বেশি খাই, তাই পেঁয়াজটা তো বেশি প্রয়োজন হবে। তো এখানে কিন্তু শুটকি রান্নাটা প্রায় হয়ে এসেছে, মানে সবজিটা পুরো সিদ্ধ করার পর শাকটা দিয়েছি। শাকটা দেওয়ার পর দেখুন তরকারির লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছে। যে কোনো রান্নাতে যদি আমরা শাকটা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু রান্না হয়ে আসার আগ মুহূর্তে শাকটা দিবেন, তাহলে তরকারির কালারটা খুব বেশি সুন্দর থাকবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি যখন পুঁইশাক রান্না করি তখন কিন্তু পুঁইশাকের ডাঁটাটা আগে রান্না করি, তারপরে শাকগুলা দেই। চিংড়ি মাছ দিয়ে হোক কিংবা কোনো মাছ দিয়ে হোক আমি ওইভাবেই রান্না করি। তো শাকটা একদম সবুজ সবুজ থাকে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে শুটকি রান্না হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়াও দিয়েছি, শুধু জিরা গুঁড়া দিই নেই। জিরা গুঁড়া দিলে কিন্তু শুটকির ঘ্রাণটা থাকবে না, আর যেহেতু এখানে অনেক পরিমাণ রসুন কুচি দিয়েছি, রসুন কুচির ঘ্রাণও কিন্তু থাকবে না জিরা গুঁড়াটা দিলে। তাই এখানে ধনিয়া গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা দিলাম। এখন তরকারিটা নামিয়ে নেব। এইদিকে মুরগির গিলা কলিজাও রান্না করা হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের খাবারে কিন্তু 2টা আইটেমই ছিল। তো মোস্তাকিমের খেতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল দেখলাম, তো বললাম বাবা তুমি এখন এটা দিয়ে চালিয়ে নাও, রাতে তোমার জন্য বিশেষ কিছুর আয়োজন করব। তো আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া শেষ করলাম। আমি কিন্তু সমস্ত কাজ শেষ করে তারপর ভাতটা খেতে এসেছি। আসলে কাজকর্ম শেষ না করে কিন্তু দুপুরের খাওয়াটা যায় না, সম্ভব হয় না, ভালো লাগে না খেতে। তো রিল্যাক্স মোডে খেতে হলে সব কাজকাম শেষ করে আসতে হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, আর রাতে বাচ্চাদের জন্য আজকে চিকেন ফ্রাই করব আর রুটি বানাবো ঘরোয়াভাবে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সন্ধ্যার টাইমে।
দুপুরে কাজকর্ম শেষ করেই কিন্তু আমি মুরগিটা মেরিনেট করে ফ্রিজে রেখেছিলাম, আর সন্ধ্যার টাইমে এই যে পরোটা বানালাম। মোস্তাকিমের বাবা আজকে বাসায় খাবে না, তাদের বন্ধুদের সাথে একটা রাতে খাবারের পার্টি আছে, তো উনি আমাকে ফোন দিয়ে বলেছিল যে আজকে আমি বাসায় খাবো না। তো ভাবলাম আমরা যেহেতু মা ছেলে মেয়ে 3 জন, তাহলে আমরা আমাদের মতো করে খাবারের আয়োজনটা করি। তো এখানে মুরগির 2টা লেগ পিস নিয়েছি, আজকে এটা সুন্দর করে আমি চাপ বানাবো। ঘরোয়া যত মশলা ছিল সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে প্রায় অনেক ঘন্টা রেখেছিলাম। দুপুরে যেহেতু রেখেছি প্রায় কয়েক ঘন্টা কিন্তু হয়ে গিয়েছিল। এখানে কিন্তু ফ্রাই করা একদম শেষ। আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করেছিলাম। শেষে যখন ভাজা হয়ে গিয়েছে তখন আচারের তেল দিয়েছিলাম। আর এদিকে পরোটাগুলো ভালো করে ভেজে নিচ্ছি একদম মচমচে করে। তো রাতের খাবার আমাদের এটাই। আজকে আর ভাত খাবো না রাতে, পরোটা আর হচ্ছে চিকেন চাপ। তো আমাদের চিকেন চাপটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার অনেক সাধারণ ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, কখনো কমেন্টস করেন না। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা কে কোথা থেকে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে কমেন্টসে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।